আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কের ধারণা সম্পর্কে জানব। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা: একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা হয়। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম এমন একটি ব্যবস্থা যেখানে নেটওয়ার্কভুক্ত সকলে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন তথ্য সহজে বিনিময় ও রিসোর্স শেয়ার করতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সাথে ডাটা আদান প্রদান, ইমেইল পাঠানো, ফাইল বিনিময়, হার্ডওয়্যার শেয়ারিং, বিভিন্ন অনলাইন সেবার কাজ করা যায়। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। নেটওয়ার্কের উদ্দেশ্য: দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। কম্পিউটার নেটওয়ার্কের কয়েকটি উদ্দেশ্য নিম্নরূপ: 1. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। সেটি কি আমরা জানব। নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটারের জন্য অন্য কম্পিউটারের কোনো হার্ডওয়্যার উপাদান হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স। বিভিন্ন অফিস, ব্যাংক, কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফেতে একাধিক কম্পিউটারের নেটওয়ার্ক থাকলেও সেখানে দেখা যায় একটি মাত্র প্রিন্টার সবাই ব্যবহার করছে। এটা হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিংয়ের উদাহরণ। এখানে মূলত প্রিন্টারটি সংযুক্ত থাকে সার্ভার কম্পিউটারে। অন্য কম্পিউটারগুলো নেটওয়ার্কভুক্ত থাকার কারণে সার্ভারে প্রিন্টারটি শেয়ার করতে পারে। 2. সফটওয়্যার রিসোর্স শেয়ার। নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়। একটি সফটওয়্যার যদি নেটওয়ার্কের সব কম্পিউটারে ব্যবহার উপযোগী হয় তবে একটি মাত্র সফটওয়্যার ক্রয় করে সবাই তার নেটওয়ার্ক শেয়ারের মাধ্যমে ব্যবহার করতে পারে। বিভিন্ন ব্যাংকে টাকা লেনদেনের জন্য যে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন কম্পিউটার ব্যবহার করতে দেখা যায় তা মূলত একটি সফটওয়্যারকে সকলে শেয়ার করে থাকে। এক্ষেত্রে সফটওয়্যারটি রিসোর্স হিসেবে ব্যবহৃত হয়। 3. ফাইল বা ইনফরমেশন অথবা ডেটা রিসোর্স শেয়ার। নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারের ফাইল বা ডেটা অথবা ইনফরমেশন অ্যাক্সেস করা যায়। ফলে সকল ফাইল বা ইনফরমেশন একটি কম্পিউটারে না রেখে ভিন্ন ভিন্ন কম্পিউটারে রেখে অ্যাক্সেস বা ব্যবহার করা যায়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ভিন্ন ভিন্ন কম্পিউটার মূলত সার্ভারে রক্ষিত ডেটাবেজ থেকে ফাইল বা ডেটা শেয়ার করতে পারে। আমরা এখন কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে জানব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়, যথা: মালিকানা অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ: 1. প্রাইভেট নেটওয়ার্ক, 2. পাবলিক নেটওয়ার্ক। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ: পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ: 1. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, 2. লোকাল এরিয়া নেটওয়ার্ক, 3. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, 4. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, 6. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা মালিকানা অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে জানব। প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত নিজস্ব কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে। কেউ ইচ্ছা করলে এ নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত, ট্রাফিক নেই বললেই চলে। উদাহরণস্বরূপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর নিজস্ব নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না। এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, তবে যে কেউ চাইলে এ নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এক্ষেত্রে সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করতে হয়। উদাহরণস্বরূপ বিভিন্ন মোবাইল ফোন কিংবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম। তাহলে দেখো, আমরা প্রাইমারি নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্কগুলো কী এবং এদের মধ্যে পার্থক্যটা কী সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব কাজের ধরন বা সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ ছিল 3টি। সেই 3টি সম্পর্কে আমরা জানব। 1. পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে। এ প্রকার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ওয়ার্ক স্টেশন এর ভূমিকা রাখে। এখানে প্রতিটি মেশিন ডিসেন্ট্রালাইজড বা ছড়ানো ছিটানো থাকে, তবে রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, ফলে কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বের দিক দিয়ে কোনো শ্রেণীবিন্যাসও নেই।
প্রতিটি কম্পিউটার তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। কম্পিউটার ব্যবহারকারী এক্ষেত্রে নির্ধারণ করে দেন তার কোন ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যান্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো: 1. ইউজাররা তাদের মেশিনের বিভিন্ন রিসোর্স যেমন ফাইল, ফোল্ডার, প্রিন্টার, সিডি রোম ড্রাইভ ইত্যাদি শেয়ার করতে পারে। 2. এ ধরনের নেটওয়ার্ক 10 জন বা তার কম ইউজারের জন্য সুবিধাজনক। 3. ফাইল বা রিসোর্স এক স্থানে সংরক্ষিত থাকে না। 4. এখানে প্রত্যেক ইউজার নিজ নিজ কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে, ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয় না। 5. এটি তৈরি করার জন্য বিশেষ কোনো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম দরকার নেই। 6. পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা সম্ভব নয়। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের সুবিধাসমূহ: নেটওয়ার্ক কনফিগার করা সহজ, সার্ভার হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন না থাকায় খরচ কম, ইউজাররা নিজ নিজ রিসোর্স ম্যানেজ করতে পারে, ফলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা অন্য কারো উপর নির্ভর করতে হয় না। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের অসুবিধাসমূহ: ডেটা কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা যায় না, কোনো শেয়ার্ড রিসোর্স একসাথে বেশি সংখ্যক ইউজার কানেক্ট করতে পারবে না, পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা যায় না। এখন আমরা দেখব ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। কেন্দ্রীয়ভাবে ডেটা স্টোর, নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন ও নেটওয়ার্ক চালানোর জন্য উপযুক্ত হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো: ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সহজে সম্প্রসারণযোগ্য, 10 জন থেকে 1000 ব্যবহারকারীর জন্য এটি করা যেতে পারে। এ ধরনের নেটওয়ার্কে সার্ভার থাকে। সার্ভার কম্পিউটারের হার্ডওয়্যার সাধারণত উন্নত মানের হয়। এসব সার্ভার অন্যান্য কম্পিউটারের জন্য বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। ইউজার লেভেল অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে বলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বেশ নিরাপদ। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এ ধরনের নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের নেটওয়ার্কে ইউজারদেরকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা লাগে না, সেই কারণে নেটওয়ার্ক ব্যবহারকারীদের দক্ষতা তেমন গুরুত্বপূর্ণ নয়। সার্ভারের সংখ্যা ও স্টোরেজ মিডিয়ার উপর নির্ভর করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে আবার দুভাগে ভাগ করা যায়, যথা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্কগুলো কি? সেন্ট্রালাইজ নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। প্রধান কম্পিউটার বা সার্ভার সকল প্রসেসিং ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে। টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে। টার্মিনাল দু ধরনের হয়: এক ডাম্প টার্মিনাল, একটা ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম্প টার্মিনালটা কি? এক ধরনের হার্ডওয়্যার যা কিবোর্ড ও মনিটর নিয়ে গঠিত, যার কোনো মেমোরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই। আমরা জানি ডাম্প মানে কি, বোকা। ইন্টেলিজেন্ট টার্মিনাল, ইন্টেলিজেন্ট টার্মিনালের সীমিত মেমোরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা আছে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক সম্পর্কে এখন আমরা জানবো। পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন, শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্ক স্টেশনগুলোর নিজস্ব মেমোরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকায় এগুলো লোকাল কাজ করতে পারে। লোকাল কাজ বলতে ওয়ার্ক স্টেশনের নিজস্ব কাজ করা বোঝায়। তাছাড়া ওয়ার্ক স্টেশনগুলো সার্ভার কম্পিউটার থেকে সার্ভিস গ্রহণও করতে পারে। কিছু কিছু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে গ্লোবাল স্টোরেজ মিডিয়া থাকে, যার মধ্যে গ্লোবাল ইনফরমেশন ও সফটওয়্যার সংরক্ষিত থাকে। ওয়ার্ক স্টেশন এগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কখন দরকার হয়? যখন ফাইল ও ডেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার দরকার হয়, তখন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রয়োজন। নেটওয়ার্কের নিরাপত্তা ও প্রতিটি রিসোর্সের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বিকল্প নেই। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বিভিন্ন ইউজারকে একই অ্যাপ্লিকেশন ও ডেটা নিয়ে কাজ করার সুবিধা দেয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধাসমূহ: প্রতিটি ওয়ার্ক স্টেশনের ব্যাকআপ নেওয়ার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র সার্ভারের ব্যাকআপ নিলেই পুরো ডেটা ব্যাকআপ হয়ে যায়। সার্ভারে অধিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। সার্ভারে হার্ডওয়্যার সমূহ নেটওয়ার্কে ইউজারদের সাথে শেয়ার করা যায়। ইউজার অ্যাকাউন্ট ও রিসোর্স কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, ফলে নেটওয়ার্ক ম্যানেজ করার ঝামেলা ইউজারের উপর পড়ে না। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কিছু অসুবিধা আছে, সেগুলো হলো: নেটওয়ার্ক প্ল্যানিং, ডিজাইন ও ম্যানেজমেন্ট পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের চেয়ে জটিল। সার্ভার ম্যানেজ করার জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ব্যবহৃত সার্ভার হার্ডওয়্যার ও সফটওয়্যারের দাম বেশি। তাহলে দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্পর্কে পড়েছি, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক সম্পর্কে পড়েছি, এবং এগুলোর পার্থক্যটা কি সেটাও কিন্তু আমরা এখন বলতে পারবো বা বুঝতে পারবো। এখন আমরা মিক্সড বা হাইব্রিড নেটওয়ার্ক সম্পর্কে জানবো। মিক্সড বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার ও পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভার অংশের প্রাধান্য থাকে, তবে অল্প পরিসরে পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের অংশ জোড়া দেওয়া
দেওয়া থাকে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা, ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনগুলোকে কেন্দ্রীয়ভাবে রাখা ও ম্যানেজ করা যায়। ইউজাররা নিজ নিজ কম্পিউটারের রিসোর্সে প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে ও তাদের রিসোর্স শেয়ার করতে পারে। হাইব্রিড নেটওয়ার্কের অসুবিধাসমূহ, দু ধরনের নেটওয়ার্ক থাকায় নেটওয়ার্কে প্রবেশ ইউজারদের জন্য কঠিন হয়। ওয়ার্কপ্রুফ ও সার্ভার ডোমেইনের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখার দরকার হয়। বিভিন্ন কম্পিউটারের রিসোর্স থাকার ফলে সেগুলোকে কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা যায় না। একই ফাইলের বিভিন্ন ভার্সন বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। বিভিন্ন ওয়ার্কস্টেশনে সংরক্ষিত ফাইলসমূহকে ব্যাকআপ করতে অসুবিধা হয়। এখন আমরা দেখব ভৌগোলিক বিস্তৃতি বা আকার ও বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। সেগুলো ছিল ওয়ান, ম্যান, ক্যান, ল্যান, প্যান। আচ্ছা, আমি এগুলো আগে একটু লিখে দিই। দেখো, আমি এখানে প্যানের পূর্ণরূপ দিয়েছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো চলো আমরা প্রথমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে প্যান সম্পর্কে জানি। MIT এর মিডিয়া ল্যাব এর গবেষক থমাস জিমারম্যান ও তার সহযোগী গবেষকরা সর্বপ্রথম প্যান এর ধারণা প্রদান করেন। কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে প্যান বলে। প্যানের কিছু সুবিধা আছে, সেগুলো হলো এ ধরনের নেটওয়ার্ক সহজে যে কোনো জায়গাতে তৈরি করা যায়, খরচ তুলনামূলক কম, দ্রুত তথ্য আদান প্রদান করা যায়, নয়েজ দ্বারা প্রভাবিত হয় না, অতি অল্প দূরত্ব সাধারণত 1 থেকে 10 মিটার তৈরি করা যায়। প্যান এর অসুবিধাসমূহ, নেটওয়ার্কের বিস্তৃতি খুবই কম, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, প্রয়োজনীয় ডিভাইসের মূল্য বেশি। এখন আমরা দেখব ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। ল্যানের মধ্যে বেশ কিছু কম্পিউটার বা পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় ল্যান। ল্যান একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতিবৃদ্ধির জন্য পাশাপাশি ভবনে কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। আমরা এখন লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব। এ ধরনের নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম। এসব নেটওয়ার্ক ছোট এলাকায় যেমন একই বিল্ডিংয়ের মধ্যে ব্যবহৃত হয়। এসব নেটওয়ার্ক উচ্চ গতির, সাধারণত 10 Mbps থেকে 10 Gbps গতি পাওয়া যায়। এর মাধ্যমে অনেক ডিভাইসে অ্যাক্সেস পাওয়া যায়। এক ধরনের নেটওয়ার্কে ল্যানের উপযোগী বিশেষ ডিভাইস যেমন রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহৃত হয়। এ ধরনের নেটওয়ার্কে হ্যান হোম এরিয়া নেটওয়ার্ক বা SAN স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক ও WLAN ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপন করা সহজ। রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করা যায়। ক্যাম্পাস এরিয়া ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান সম্পর্কে আমরা এখন জানবো। একাধিক ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে ক্যান মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়। যেমন একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার ইত্যাদি ভবনে স্থাপিত ল্যান নেটওয়ার্কগুলো সংযুক্ত করলে ক্যান তৈরি হয়। এই ধরনের নেটওয়ার্কের বিস্তৃতি 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটিং প্রযুক্তি কোম্পানি গুগল প্লেক্স, মাইক্রোসফট এর নেটওয়ার্ক হচ্ছে ক্যান। এখন আমরা দেখব MAN মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। নির্দিষ্ট কোনো শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। এক্ষেত্রে ল্যান সমূহ থাকে একই শহরে। এটি 5 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। উদাহরণস্বরূপ, শহরে কেবল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে এর পার্থক্য ওয়াইড এরিয়া নেটওয়ার্কের গতি কম থাকে, কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের গতি বেশি থাকে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্যসমূহ। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের যুক্ত বিভিন্ন নেটওয়ার্ক একই শহরে অথবা এর আশপাশ দিয়ে বিস্তৃত থাকে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে মেগাবিট পার সেকেন্ড মানে MBPS, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গিগাবাইট পার সেকেন্ড মানে GBPS গতি পাওয়া যেতে পারে। এর মাধ্যমে একাধিক ল্যানের মাঝে একটি সংযোগ গড়ে ওঠে। এক ধরনের নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইস যেমন রাউটার, টেলিফোন, হাব, সুইচ ও মাইক্রোওয়েভ অ্যান্টেনা ব্যবহার করে থাকে। এখন আমরা দেখব
ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। বিস্তৃত ভৌগোলিক এরিয়া অবস্থিত একাধিক ল্যান বা ম্যানকে নিয়ে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এর বিস্তৃতি এক দেশ থেকে অন্য দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ হতে পারে। বেশিরভাগ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 56 kbps থেকে 1.544 mbps গতিতে কাজ করে। এতে সর্বোচ্চ গতি হতে পারে 45 mbps বা তার অধিক। আমরা এখন ওয়ান এর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব। এসব নেটওয়ার্ক বিশাল এলাকা জুড়ে গড়ে উঠতে পারে, এমনকি এর বিস্তৃতি গোটা বিশ্ব জুড়ে হতে পারে। এগুলো ল্যানের চেয়ে সাধারণত ধীর গতির হয়ে থাকে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে অবশ্যই ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস যেমন রাউটার, মডেম, ওয়ান, সুইচ ইত্যাদি ব্যবহার করতে হবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধাসমূহ: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করা যায়, অনলাইনে শপিং করা যায়, ঘরে বসে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করা যায়, যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও কনফারেন্সিং করা যায়, ইমেইলে বিশ্বের যে কোনো প্রান্তে ফাইল আদান প্রদান করা যায়। তাহলে দেখো আমরা এই যে 5টি প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান এগুলো সম্পর্কে জেনেছি, এগুলো সম্পর্কে কে কোনটা কাজ করে সেগুলো জেনেছি, এগুলোর পার্থক্যগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি, এগুলোর কীভাবে এটার একটা থেকে আরেকটা কেন আলাদা। তো এই ছিল আমাদের প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ানের উপর একটি ক্লাস। এখন আমরা জাস্ট একটু হালকা ধারণা নিব আমাদের নেটওয়ার্ক যে ডিভাইসগুলো আছে ডিভাইস সম্পর্কে। যেমন আমাদের ডিভাইসের মধ্যে আছে মডেম। মডেমটা কি? মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছে দেয়। মডেম শব্দটি মডুলেটর এর এমও এবং ডিমডুলেটর থেকে ডেম এর সমন্বিত। তার মানে কি? মডুলেটর এবং ডিমডুলেটরের সমন্বয়ে তৈরি হয়েছে মডেম। সংযোগ পদ্ধতির ভিত্তিতে কম্পিউটার সাধারণত দু ধরনের মডেম ব্যবহার করা হয়, এক ইন্টারনাল মডেম এবং দুই এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম কম্পিউটার মাদারবোর্ডের এক্সপানশন স্লটে সংযুক্ত থাকে। এক্সটার্নাল মডেম কম্পিউটার মাদারবোর্ডের পেছনে কমিউনিকেশন পোর্টের সাথে সংযুক্ত থাকে। এছাড়াও ইউএসবি পোর্টের মাধ্যমেও এক্সটার্নাল মডেম যুক্ত করা যায়। এখন আমরা দেখব এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য যে বিশেষ ইন্টারফেসের দরকার হয় তাকে এনআইসি কার্ড বলে। এটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ল্যান কার্ড নামেও পরিচিত। তাহলে এনআইসি কার্ডকে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অথবা ল্যান কার্ড নামেও বলতে পারি। উচ্চ কম্পিউটারের এনআইসি নিম্নের কাজগুলো করে থাকে: এক, নেটওয়ার্ক থেকে ডাটা প্যাকেট তো গ্রহণ করে। দুই, ডেটা প্যাকেটে ম্যাক অ্যাড্রেস যোগ করে। তিন, গন্তব্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এই ডেটা প্যাকেটে যোগ করে। চার, নেটওয়ার্ক অ্যাক্সেস মেথড কোনটি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে ডেটাকে উপযুক্ত প্যাকেট ফরম্যাটে পরিবর্তন করে। পাঁচ, নেটওয়ার্কে ট্রান্সমিট করার প্যাকেটকে ইলেকট্রিক্যাল লাইট কিংবা রেডিও সিগন্যালে পরিণত করে। ছয়, মিডিয়ার সাথে ফিজিক্যাল কানেকশন তৈরি করে। অন্যদিকে গন্তব্য কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হলো মিডিয়ার সাথে ফিজিক্যাল কানেকশন তৈরি করে, ইলেকট্রিক্যাল লাইট কিংবা রেডিও সিগন্যালকে ডেটা প্যাকেটে রূপান্তর করে। এ ডেটা প্যাকেটে প্রাপক ঠিকানা পরীক্ষা করে দেখে সেটি সঠিক জায়গায় যাচ্ছে কিনা। যদি প্যাকেটের ম্যাক অ্যাড্রেস এবং কম্পিউটারের নিজের ম্যাক অ্যাড্রেস এক না হয় তাহলে সে ওই প্যাকেট নষ্ট করে দেয়, আর প্রাপক অ্যাড্রেস ওই কম্পিউটারের নিজের ম্যাক অ্যাড্রেসের সাথে মিলে গেলে সেটি নেটওয়ার্ক লেয়ারে পৌঁছে যায়। তো এই ছিল আমাদের এনআইসি এর কাজ। এখন আমরা দেখব রিপিটার কি করে। ডেটা সিগন্যাল নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অ্যাটেনিউয়েশনের কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে মাঝামাঝি অবস্থানের থেকে এই কাজটি যে ডিভাইস করে তাকে রিপিটার বলে। তার মানে রিপিটার কী করছে? আমরা একটা সিগন্যাল যখন অনেক দূরে পাঠাবো, সিগন্যালটা অনেক দূর যাওয়ার পরে সেটার স্ট্রেংথটা অনেক কমে যায়, গতি কমে যায় বা শক্তি অনেক কমে যায়। তো রিপিটার কী করে? ওটাতে আরও শক্তি যোগায়, মানে শক্তি দিয়ে আবার সেই সিগন্যালটাকে আবার অনেক দূরে যাইতে সাহায্য করে। রিপিটার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার, একটা সিগন্যাল রিজেনারেটিং। অ্যাম্প্লিফায়ারটা কি? অ্যাম্প্লিফায়ার পুরো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে। এই সিগন্যালের মাঝে নয়েজ বা অপ্রয়োজনীয় সিগন্যাল থাকলে সেটি অ্যাম্প্লিফাই করবে। সিগন্যাল রিজেনারেটিং, এটি সিগন্যালকে গ্রহণ করার পর সেটিকে পুনর্গঠন করে নয়েজ বা অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দেয়। এর ফলে নেটওয়ার্কের পারফরম্যান্স ভালো হয়। রিপিটারের সুবিধাসমূহ কী? নেটওয়ার্কের কম্পিউটারগুলোর মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্কের সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। রিপিটারের অসুবিধাসমূহ:
সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখব হাব সম্পর্কে। একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সেন্ট্রাল ডিভাইস বা কনসেন্ট্রেটর হিসেবে হাব ব্যবহৃত হয়। এটি সাধারণত কানেক্টিং পয়েন্ট বা রিপিটার হিসেবে কাজ করে। হাব ব্যবহারের সময় বিশেষ যে বিষয়গুলোর দিকে নজর রাখা দরকার তা হলো, একটি নেটওয়ার্ক সম্প্রসারণ করতে সর্বোচ্চ কয়টি হাব ব্যবহার করা যাবে তার একটি নির্দিষ্ট সংখ্যা আছে। এটি নির্ভর করে টোপোলজির উপর। বেশিরভাগ নেটওয়ার্কের ক্ষেত্রে সর্বোচ্চ 4টি হাব ব্যবহার করার সুযোগ থাকে। ভালো পারফরমেন্সের জন্য একটি হাবকে আরেকটি হাবের সাথে যুক্ত না করে কোনো সার্ভার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সাথে যুক্ত করতে হবে। হাবে যুক্ত হওয়ার প্রতিটি সংযোগ লেভেল যুক্ত করতে হবে। এই লেভেলে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে উক্ত কেবলটি কোন স্টেশন হতে এসেছে। এর ফলে ট্রাবল শুটিং এর সুবিধা হবে। একটি ডেটা সিগন্যাল যত বেশি হাবের মধ্য দিয়ে প্রবাহিত হবে তত বেশি সিগন্যাল দুর্বল হয়ে যাবে। সে কারণে বেশি হাব থাকা মানে নেটওয়ার্কের গতি কমে যাওয়া। হাবের সুবিধাসমূহ: অন্যান্য সংযোগ ডিভাইসের তুলনায় এর দাম কম, বিভিন্ন ধরনের মিডিয়াকে যুক্ত করতে পারে, কম্পিউটার নেটওয়ার্কের কম্পিউটার সমূহকে কেন্দ্রীয়ভাবে যুক্ত করা যায়। হাবের অসুবিধাসমূহ: নেটওয়ার্কের গতি কম থাকে, ডেটাকে নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ না করে নেটওয়ার্ক অধীনস্থ সব কম্পিউটারের প্রেরণ করে, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, ডেটা ফিল্টারিং সম্ভব নয়। এখন আমরা পড়ব সুইচ সম্পর্কে। নেটওয়ার্কের যে কেন্দ্রীয় ডিভাইসটি নির্দিষ্ট ডিভাইসে ডেটা সিগন্যাল প্রেরণ করতে পারে তাকে সুইচ বলে। হাব ও সুইচ দেখতে একই রকম হলেও সিগন্যাল প্রেরণে এদের পার্থক্য রয়েছে। হাব বুদ্ধিমান না হলেও সুইচ বুদ্ধিমান ডিভাইস। ফলে সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটাকে ব্রডকাস্ট না করে সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টটিতে সিগন্যালটি পাঠিয়ে দেয়। এছাড়া এটি দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যাম্প্লিফাই করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। সুইচের সুবিধাসমূহ: কলিশন ডোমেইনকে সীমিত করে দেয়, একাধিক স্টেটমেন্টের মাঝে ব্রিজিং এর কাজ করে, ব্রডকাস্ট ডোমেইনকে সীমিত করার জন্য ভার্চুয়াল ল্যান ব্যবহার করা যেতে পারে। সুইচের কিছু অসুবিধা আছে, সেগুলো হলো হাব কিংবা ব্রিজের চেয়ে দামি, কনফিগার করা জটিল, একটি সুইচ দিয়ে কেবল একটি ল্যান তৈরি করা যায়, একাধিক ল্যান তৈরি সম্ভব নয়। তো দেখো, আমরা হাব এবং সুইচের কিন্তু পার্থক্য সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। হাব কী কাজ করে এবং সুইচ কী কাজ করে, হাবের কী অসুবিধা, সুইচের কী সুবিধা, সেগুলো কিন্তু আমরা জেনেছি। এখন আমরা রাউটার সম্পর্কে পড়ব। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং। যে ডিভাইস রাউটিংয়ের কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় রাউটার। রাউটারে কিছু সুবিধা আছে: ডেটা ফিল্টারিং সম্ভব, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, দুটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করতে ব্যবহৃত হয়, ব্রডকাস্ট ফিল্টার করতে পারে, বিভিন্ন আর্কিটেকচার ও মিডিয়ার নেটওয়ার্ককে যুক্ত হতে পারে, ল্যান ও ওয়ান উভয় পরিবেশে ব্যবহার করা যায়। রাউটারে কিছু অসুবিধা আছে, যেমন দাম বেশি, রাউটেবল প্রোটোকলের সাথে ব্যবহার করতে হয়, প্রসেসিং ও রাউটিং টেবিল আপডেটের কারণে ব্রিজের চেয়ে ধীর গতি হয়, রাউটার কনফিগার করতে দক্ষ লোকের প্রয়োজন হয়। এখন আমরা পড়ব ব্রিজ। ব্রিজ হলো একাধিক নেটওয়ার্কে যুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইস। এর কার্যপদ্ধতি অনেকটা হাব বা সুইচের মতো, তবে হাব বা সুইচ একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করে। অপরদিকে ব্রিজ একাধিক ছোট নেটওয়ার্কের যুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে। ব্রিজ ওএসআই ওপেন সিস্টেম ইন্টারাকশন মডেলের ডেটা লিঙ্ক লেয়ারের মাল্টিপল নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করে। পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে ব্রিজ ডেটা ট্রান্সমিট করে থাকে, ফলে কোনো পোর্ট দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট অ্যাড্রেসের ডেটা ট্রান্সমিট হয়। কারণ ব্রিজের মধ্যে ম্যাক মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসের কনফিগারেশন দেয়া আছে। ব্রিজ 3 ধরনের হয়ে থাকে, যেমন লোকাল ব্রিজ, এটি সরাসরি ল্যানের সাথে যুক্ত থাকে। রিমোট ব্রিজ, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানের একাধিক নেটওয়ার্ককে যুক্ত করার ক্ষেত্রে রিমোট ব্রিজ ব্যবহার করা হয়। ওয়্যারলেস ব্রিজ, একাধিক ডাব্লু ল্যান মানে ওয়্যারলেস ল্যানকে যুক্ত করতে ওয়্যারলেস ব্রিজ ব্যবহৃত হয়। ব্রিজের সুবিধাসমূহ: ব্রিজ বিভিন্ন কাঠামো বা ট্রোপোলজি বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, বিভিন্ন ভাগের জন্য ভিন্ন ভিন্ন ম্যাক অ্যাড্রেস প্রোটোকল ব্যবহার করা যায়, এটির মাধ্যমে ল্যানকে ছোট ছোট অংশে ভাগ করে কনজেশন করা যায়,
ব্রিজের কিছু অসুবিধা আছে, তার মধ্যে হলো এটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না। হাব বা রিপিটারের থেকে তুলনামূলকভাবে ব্রিজের খরচ অনেক বেশি। এখন আমরা পড়ব গেটওয়ে। বিভিন্ন ধরনের প্রোটোকলের নেটওয়ার্ক সমূহকে সংযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে। হাব, সুইচ, রাউটার ইত্যাদি ডিভাইস প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, কিন্তু গেটওয়ে এ সুবিধা দেয়। ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় এটি প্রোটোকল ট্রান্সলেশনের কাজ করে থাকে। গেটওয়ে পিএটি প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে বলে একে প্রোটোকল কনভার্টার বলে। এটি ডাটা ফিল্টারিং করতে পারে এবং শুধু টার্গেট আইপি অ্যাড্রেস সংকেত পাঠায়। গেটওয়ের সুবিধাসমূহ: ভিন্ন আর্কিটেকচার, ভিন্ন প্রোটোকল এবং ভিন্ন অ্যাড্রেসিং বিশিষ্ট এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয়। গেটওয়ের অসুবিধা আছে। অসুবিধাসমূহ হলো ইনস্টল ও কনফিগার করা জটিল, অতিরিক্ত অ্যাড্রেসিং এর কারণে নেটওয়ার্কের পারফরমেন্স খারাপ হতে পারে। তাহলে দেখো, আমরা রিপিটার, হাব, ব্রিজ, সুইচ, রাউটার, গেটওয়ে এগুলো সম্পর্কে কিন্তু আমরা সবই জেনেছি, এবং এগুলো কে কী কাজ করে, এদের মধ্যে কার কী পার্থক্য কী, সেগুলো কিন্তু আমরা জেনেছি। দেখো, এখন আমরা পড়বো নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি 6 প্রকার, যথা বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি, হাইব্রিড টোপোলজি। চলো আগে আমরা একটু চিত্রের সঙ্গে পরিচয় হই। বাস টোপোলজি, দেখো এটা হচ্ছে বাস টোপোলজি, বাসের মতো দেখতে। দেখো এটা বাসের মতো দেখতে। আমি ফিগারগুলোর নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিই চিত্র 1, এটা চিত্র 2, চিত্র 3, 4, চিত্র 5। তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, বাস টোপোলজি আমাদের চিত্র 1-এর সঙ্গে মেলাম। দেখো বাস কিভাবে হয়। বাসের কিন্তু মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, দুই পাশে সিট থাকে, দুই পাশে বসতে হয়। দেখো এখানেও সেম, মাঝখান দিয়ে একটা সেম লাইন গেছে, এই পাশে একজন, ওই পাশে একজন, এই পাশে একজন, ওই পাশে একজন, এইভাবে বসছে, তাই না? এটা ছিল আমাদের বাস টোপোলজি। স্টার টোপোলজি কিভাবে হবে? দেখো স্টার চিহ্নের মধ্যে মাঝখানে একটা ডিভাইস থাকবে, তার পাশে দেখো একটা ডিভাইস থেকে বাকি যতগুলো ডিভাইস আছে সবগুলোর সাথে যুক্ত থাকবে। তারপরে দেখো আমাদের রিং টোপোলজি, সেটা হচ্ছে চিত্র 3। দেখো রিং আকারে থাকছে, দেখো সবগুলোই রিং, একটা রিং এর মতো আছে, আর যদিও আমার চিত্রটা গোল হয়নি। তারপরে আছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি দেখো, আমরা কিন্তু ট্রি কিন্তু আঁকাইতে পারি। আমরা যখন সম্ভাবনা করেছি, সম্ভাবনাতে কিন্তু আমরা এই যে ট্রি আঁকিয়েছিলাম, একটি ছক্কা এবং একটি মুদ্রা, এগুলো নিক্ষেপ করে কিন্তু আমরা ট্রি আঁকিয়েছিলাম। তো ট্রিটা কিন্তু এইভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ট্রি টোপোলজি। তারপরে আছে দেখো মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে কি করতে হবে? দেখো একটা ডিভাইসের সঙ্গে বাকি যে ডিভাইসগুলো আছে সবার সাথে সবার সংযোগ থাকতে হবে। দেখো এই ডিভাইস থেকে এখানে সংযোগ গিয়েছে, এই ডিভাইস থেকে এটার সাথে গিয়েছে, এই ডিভাইস থেকে এটার সাথে গিয়েছে, এই ডিভাইস থেকে এটার সাথে গিয়েছে, এবং এই ডিভাইস থেকে দেখো এই ডিভাইস থেকে এটাতে আসছে, এটাতে গেছে, এটাতে গেছে, এটাতে গেছে। তার মানে কি সবগুলোর সাথে সবার কানেকশন আছে, ওয়্যার দিয়ে কিন্তু কানেকশন করে দিতে হবে। এবং লাস্ট থাকলো হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি হচ্ছে এইগুলো সবগুলোর সংমিশ্রণ, ঠিক আছে? এই জন্য হাইব্রিড টোপোলজিটা এখানে আমি আঁকাইনি। তো এই হচ্ছে আমাদের 5টি টোপোলজির চিত্র, এবং এই 5টিকে সমন্বয় করে আমাদের হাইব্রিড টোপোলজিটা তৈরি হয়। তো চলো আমরা এখন নেটওয়ার্ক টোপোলজিটা কি সেটা সম্পর্কে জানি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে যুক্ত থাকার পদ্ধতিকে নেটওয়ার্ক টোপোলজি বলে। তো নেটওয়ার্ক টোপোলজি 6 প্রকার আমরা দেখেছি। এখন আমরা বাস টোপোলজি সম্পর্কে জানবো। একটি মাত্র মূল কেবল এর মাধ্যমে যে নেটওয়ার্কে সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টোপোলজি বলে। তাহলে কি হচ্ছে? একটি মাত্র মূল কেবলের মাধ্যমে যে নেটওয়ার্কের সবকটি কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টোপোলজি বলছে। দেখো এই যে এটা আমাদের বাস টোপোলজি। বাস টোপোলজির সুবিধাসমূহ দেখি আমরা। ছোট পরিসরের নেটওয়ার্কের জন্য এটি খুবই সহজ, স্বল্প ব্যয়ের, সহজে ব্যবহারযোগ্য এবং সহজে বোধগম্য একটি টোপোলজি। বাস নেটওয়ার্কে সবচেয়ে কম দৈর্ঘ্যের কেবল লাগে, ফলে ব্যয় কম হয়। বিএনসি ব্যারেল কানেক্টর ব্যবহার করে অধিক সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। দূরবর্তী সিগন্যাল পারফরমেন্স ঠিক রাখতে রিপিটার ব্যবহার করা যেতে পারে। রিপিটার ইলেকট্রিক সিগন্যালকে অ্যাম্পলিফাই করে।
বাস নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয় না। বাস নেটওয়ার্কে কোনো নোড সংযুক্ত করলে বা সরিয়ে নিলেও পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। বাস টোপোলজির কিছু অসুবিধা আছে। বাস টোপোলজির মূল কেবলটি নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। বাস নেটওয়ার্কে ট্রাবল শুট করা কষ্টকর। যদি বাসের কোনোখানে কেবল ব্রেক করে তাহলে সেটি সহজে বের করা যায় না। এই টোপোলজির ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে প্রচণ্ড ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা কমিউনিকেশন বিঘ্নিত হয়। এই টোপোলজিতে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই। যে কোনো কম্পিউটার যে কোনো সময়ে ডেটা ট্রান্সমিশন করতে পারে। এর ফলে নেটওয়ার্কের প্রচুর ব্যান্ডউইথ নষ্ট হয়। এই ব্যবস্থায় ডেটা ট্রান্সমিশনের চেয়ে কম্পিউটারগুলো একে অপরকে বাধা দিতে বেশি সময় নষ্ট করে। আমরা এখন স্টার টোপোলজি সম্পর্কে জানব। যে নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো তৈরি করে তাকে স্টার টোপোলজি বলে। দেখো আমাদের এটা কিন্তু একটা কেন্দ্রে আছে, কেন্দ্র থেকে বাকিগুলোর সাথে সংযুক্ত স্থাপন করছে, এজন্য এটাকে বলা হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজির সুবিধাসমূহ: সহজে নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার সংযুক্ত করা যায়। এটি নির্ভর করে হাব বা সুইচ কয়টি পোর্ট আছে তার উপর। নেটওয়ার্কের কোনো সমস্যা দেখা দিলে সহজে কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যা অনুসন্ধান করা যায়। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করা হলে সেটি নেটওয়ার্ক মনিটরিং এর কাজও করতে পারে। নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না। হাব বিভিন্ন ধরনের কেবল সাপোর্ট করলে একই সাথে কয়েক ধরনের কেবল ব্যবহারের সুবিধা পাওয়া যায়। স্টার টোপোলজির অসুবিধাসমূহ: কেন্দ্রের ডিভাইস হাব অথবা সুইচ অকেজো হয়ে গেলে পুরো নেটওয়ার্কই বিকল হয়ে পড়ে। এই টোপোলজিতে অধিক কেবল লাগে কারণ প্রতি কম্পিউটার থেকে কেবলকে কেন্দ্রীয় হাবের নিকট নিয়ে যেতে হয়। কেবল বেশি লাগায় খরচও বেশি। এখন আমরা পড়ব রিং টোপোলজি। চিত্র 3, রিং টোপোলজি। যে টোপোলজিতে প্রতিটি কম্পিউটার তার নিকটবর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে রিং টোপোলজি বলে। রিং টোপোলজিকে আবার অ্যাক্টিভ টোপোলজি বলে। এই টোপোলজিটি দেখতে বৃত্তাকার বা চক্রাকার আবদ্ধ থাকে। এ সংগঠনের কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। কেন্দ্রীয় ডিভাইস না থাকার কারণে ডেটা প্রেরণ ও গ্রহণে বেশি সময় লাগে। রিং টোপোলজির সুবিধা: প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কে সমান অ্যাক্সেস পায় কারণ ডেটা বা সিগন্যাল প্রত্যেক কম্পিউটারের কাছে যায়। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। এ পদ্ধতিতে কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। রিং টোপোলজির কিছু অসুবিধা আছে, সেগুলো হলো: কোনো একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। রিং নেটওয়ার্কে কোনো সমস্যা হলে ত্রুটি খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়ায়। নেটওয়ার্কে কোনো কম্পিউটার সরিয়ে নিলে কিংবা কম্পিউটার যোগ করলে নেটওয়ার্কের কাজ বিঘ্নিত হয়। এ নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। এখন আমরা পড়ব চিত্র 4, ট্রি টোপোলজি। ট্রি অর্থ গাছ, অর্থাৎ যে ব্যবস্থায় কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টোপোলজি বলে। মূলত স্টার টোপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টোপোলজি। এই টোপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে একাধিক স্তরের কম্পিউটারকে একটি কেন্দ্রীয় হোস্ট বা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি টোপোলজির কিছু সুবিধা আছে: নতুন শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টোপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণের বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্কের গঠন বেশি উপযোগী। নতুন কোনো নোড সংযোগ করা বা বাদ দেওয়া সহজ, এতে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। ট্রি টোপোলজির কিছু অসুবিধা আছে, সেটি হলো রুট বা সার্ভার কম্পিউটারের কোনো ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়। অন্যান্য টোপোলজির তুলনায় অপেক্ষাকৃত জটিল। এখন আমরা পড়ব মেশ বা পরস্পর সংযুক্ত টোপোলজি, যেটা আমরা চিত্র 5-এর মাধ্যমে দেখিয়েছি। মেশ টোপোলজির নেটওয়ার্কের প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এতে প্রতিটি ওয়ার্ক স্টেশনের মধ্যে আলাদা আলাদা লিঙ্ক বা বাস থাকে, তাই প্রতিটি ওয়ার্ক স্টেশন সরাসরি যে কোনো ওয়ার্ক স্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। এক্ষেত্রে ডাটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। মেশ টোপোলজির সুবিধা: যে কোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়। কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না। সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টোপোলজির কিছু অসুবিধা: এই টোপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়।
তাছাড়া নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে খরচ আরও বেড়ে যায়। এখন আমরা পড়ব হাইব্রিড টোপোলজি। বিভিন্ন টোপোলজি যেমন স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কেননা এতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত আছে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নির্ভর করে ওই নেটওয়ার্কে ব্যবহৃত টোপোলজিগুলোর উপর। হাইব্রিড টোপোলজির সুবিধা: এই টোপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়। হাইব্রিড টোপোলজির অসুবিধাসমূহ: এই টোপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়। হাব সর্বদা সচল রাখতে হয় বিধায় বিদ্যুৎ খরচ বেশি। তাহলে দেখো, আমাদের যে 6টি টোপোলজি আছে, বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং, ট্রি, মেশ, হাইব্রিড, সবগুলো টোপোলজি সম্পর্কে আমরা পড়েছি। কোন টোপোলজিতে কি কাজ হয় সেটা আমরা জেনেছি, এবং এই টোপোলজি কার থেকে কে বেশি ভালো কাজ করে, কার কোন সমস্যা সেগুলো জেনেছি। তাহলে দেখো, এই টোপোলজিগুলোর কিন্তু আলটিমেট পার্থক্যগুলোও কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কি কি পার্থক্য আছে। এখন আমরা পড়ব ক্লাউড কম্পিউটিং। এখন আমরা পড়ব ক্লাউড কম্পিউটিং। তথ্য প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সবসময় নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, সার্ভার ইত্যাদি কিনতে হয়। সার্ভার ব্যবহার করার জন্য প্রয়োজন হয় মূল্যবান সফটওয়্যার, এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজন হয় দক্ষ জনশক্তি। তবে এই প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি সেবা পেতে পারে। প্রতিষ্ঠানে অনেক সময় অল্প সময়ের জন্য একটি সেবার প্রয়োজন হয়, এবং সেই সাময়িক সেবার জন্যও প্রতিষ্ঠানটিকে অনেক খরচ সাপেক্ষ একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ডিভাইস এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের ভেতর দেখা যায় তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তিতে ক্লাউড কম্পিউটিং নামক একটি নতুন ধরনের সেবার জন্ম হয়েছে। যে কোনো ব্যবহারকারী বা প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করতে পারে। ব্যবহারকারীকে কিছুই করতে হবে না, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্য সব কিছু করে দেবে। ব্যবহারকারীর যতটুকু সেবা দরকার ঠিক ততটুকু সেবার জন্য সে মূল্য দেবে। আমরা যদি ইয়াহু, জিমেইল ব্যবহার করে কোনো ইমেইল পাঠাই, তাহলে সেই কাজটি ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে হয়ে থাকে। সার্চ ইঞ্জিন গুগলে যে কোনো তথ্য খুঁজে দেখা হলে সেটিতেও ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার হয়ে থাকে। সুতরাং ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। দেখো, এটি এমন একটি মডেল যাতে 3টি বৈশিষ্ট্য আছে। মানে ক্লাউড কম্পিউটিং এমন একটি মডেল যার 3টি বৈশিষ্ট্য থাকবে। 1, রিসোর্স স্কেলেবিলিটি, যত চাহিদা তত সার্ভিস। সেটাকে বলা হচ্ছে ছোট বা বড় যেই হোক, ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে। ক্রেতা যত সেবা চাইবে, দাতা তত পরিমাণে সেবা দিতে পারবে। অন ডিমান্ড, যত চাহিদা তত সার্ভিস। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মতো যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো, যখন ব্যবহার তখন মূল্য পরিশোধ। এটি একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে কেবলমাত্র ততটুকুর জন্য মূল্য দেবে। ক্লাউড কম্পিউটিংয়ে বিবেচ্য বিষয়সমূহ গোপনীয়তা ও নমনীয়তা, বৈধতা ও উন্মুক্ততা, গুণগত দিক ও নিরাপত্তা, স্থায়িত্ব, ইনফরমেশন টেকনোলজির ব্যবহার। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য: সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে। রিসোর্স, হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করে খরচ কমানো যায়। ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা সহ বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়। বেশি নির্ভরযোগ্য ও রিসোর্স অধিক নিরাপদ। এটির ধারণ ক্ষমতা অধিক ও নিয়ন্ত্রণ বা পরিচালনা করা সহজ। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস: 2012 এর আগে ক্লাউড কম্পিউটিং 3 ধরনের সার্ভিস দিত। 1, অবকাঠামোগত, 2, প্ল্যাটফর্ম ভিত্তিক, 3, সফটওয়্যার সেবা। এই 3টি সেবা আমাদের 2012 আগে দিত। 2012 সালে ক্লাউড কম্পিউটিং এ আরও 2টি সার্ভিসকে অন্তর্ভুক্ত করা হয়। সেগুলো হলো নেটওয়ার্ক সেবা, ক্লাউড ক্লায়েন্ট সেবা। এই 2টি সেবা 2012 সালের পরে নতুন করে যুক্ত করা হয়। ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ হলো পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। এখন আমরা পাবলিক ক্লাউড সম্পর্কে জানব। পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স সকলের জন্য উন্মুক্ত থাকে। এই সেবা সাধারণত বিনামূল্যে সরবরাহ করা হয়, যেমন গুগল, অ্যামাজন এগুলো। কমিউনিটি ক্লাউড:
সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য যে কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয় সেটি হচ্ছে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। সাধারণত নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটিং করা হয়, যা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা হয়, যেমন হেলথ কেয়ার কমিউনিটি ক্লাউড। প্রাইভেট ক্লাউড, যখন একটি প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং বলে। এটি সাধারণত অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। এখানে প্রবেশের জন্য সিকিউরিটি কোডের প্রয়োজন হয়, যেমন নাসা নেবুলা ক্লাউড। হাইব্রিড ক্লাউড, দুই বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত ক্লাউডকে হাইব্রিড ক্লাউড বলে। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে ক্লাউডগুলো সংঘবদ্ধভাবে কাজ করে থাকে। এর ফলে অধিক পরিমাণ রিসোর্স শেয়ার করা যায়, যেমন নেটফ্লিক্স। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ হলো অপারেটিং খরচ তুলনামূলক কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম, সর্বাক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়, তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে, যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে, সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। এখন আমরা দেখব ক্লাউড কম্পিউটিং এর কিছু অসুবিধা, যেটা তথ্য বা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন এর উপর নিয়ন্ত্রণ থাকে না এবং এটি দ্রুতগতি সম্পূর্ণ নয়। আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়। ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা তার সার্ভিস থেকে বঞ্চিত হন। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।